আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। স্ক্রিন দেখেই বুঝে গেছো আজকে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষার বি ইউনিটের প্রশ্ন সমাধান করব। প্রশ্ন যেহেতু 35টি মিন্স ভিডিওটা একটা লম্বা হতে পারে, অ্যারাউন্ড 20 মিনিটস, তবে ভিডিওটা তোমাদের প্রস্তুতিতে খুব ভালো সহায়তা দিবে। তোমরা যারা এখন ছোট আছো তোমাদের জন্য নিশ্চয়ই ভিডিওটি কার্যকরী হবে, কারণ আমি প্রতিটা প্রশ্নের আনসার একবারে এক্সপ্লেন করে দিব, কেন আনসার এটা, বাকিটা কেন নয়। ভিডিওটি পজ করে করে তোমরা আনসারও মিলাতে পারো। শুরু হয়েছে প্যাসেজ দিয়ে। আমি প্যাসেজ দিয়ে সমাধান শুরু করব। আমি কালো দাগ করে রেখেছি সেখানে আনসার একটা ক্লু রেখেছি, আনসার দিয়ে রেখেছি। 1 নম্বর কোয়েশ্চেন, চুজ দ্য সুটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ ফ্রম ফলোয়িং অপশনস। এখানে যে 4টা অপশন আছে, কোন অপশনটা হলো এই প্যাসেজের টাইটেল মিন্স কোন কথাটা দিয়ে পুরো প্যাসেজটাকে ঢাকনা দেওয়া যায়, কাভার করা যায়। আমি আনসার চুজ করেছি হাউ টু ফিড আ ফাস্ট গ্রোয়িং পপুলেশন। এটা মোটামুটি আমাদের প্যাসেজের অলমোস্ট সেকেন্ড লাইনে কথাটা আছে, বলছে 8 মিলিয়ন পিপল আছে এবং লোকজন বাড়ছে। ফিডিং দেয়ার ফাস্ট গ্রোয়িং পপুলেশনস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস ফর মোস্ট কান্ট্রিজ ইন আফ্রিকান এশিয়া। আর অনেক কথাবার্তা আছে, সব কিছু এই ফাস্ট গ্রোয়িং পপুলেশনকে খাবার কীভাবে দেওয়া যেতে পারে বা খাবার দেওয়ার যে প্রবলেমটা হতে পারে এটা নিয়ে বলা হয়েছে। হাউ টু ফিড আ ফাস্ট গ্রোয়িং পপুলেশন, কীভাবে ফাস্ট গ্রোয়িং পপুলেশনকে খাবার দেওয়া যায়, পুরো প্যাসেজ জুড়ে কথাই বলা হয়েছে। এটা নিয়ে কারো নিশ্চয়ই কোনো ডাউট নেই। 2 নম্বর কোশ্চেন, দ্য প্যাসেজ ইমপ্লাইজ দ্যাট। প্যাসেজ কোন জিনিসটা ইমপ্লাই করে, মানে বোঝায়। প্যাসেজের মূল থিম কোনটা? দ্যার ইজ নো স্কারসিটি অফ অ্যারাইভাল ল্যান্ডস ইন এশিয়া অ্যান্ড আফ্রিকা। না, এটা ভুল কথা, স্কারসিটি আছে, আমি দেখাবো। মোর ল্যান্ড ইজ অ্যাভেলেবল ফর উইথ কালটিভেশন। না, ল্যান্ডের কমতি আছে। এভরি ইয়ার দ্য পপুলেশন অফ ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং বাই 8 বিলিয়ন। এই কথাটা কিন্তু ইমপ্লাই করে না, ইমপ্লাই করে ইট ইজ পসিবল টু ডিসকভার নিউ স্ট্রেনস অফ প্যাডি অ্যান্ড উইট। কোথায় আছে আনসারটা দেখো। বলছি টুডে দেয়ার আর নিয়ারলি 8 মিলিয়ন পিপল লিভিং ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এভরি ইয়ার দ্য নাম্বার ইজ ইনক্রিজিং। ফিডিং দেয়ার ফাস্ট গ্রোয়িং পপুলেশনস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস ফর মোস্ট কান্ট্রিজ ইন আফ্রিকান এশিয়া। সায়েন্টিস্ট, এগ্রিকালচারাল এক্সপার্টস অ্যান্ড প্ল্যানার্স দিয়ে একটা অপশনও আছে, সেটাতে আমরা যাই। দেখো প্ল্যানার্স দিয়ে একটা অপশন আছে। ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড প্ল্যানার্স রেফার্স টু দোজ কানেক্টেড উইথ। মানে প্ল্যানার দ্বারা কাকে বোঝায়? প্ল্যানার দ্বারা এগ্রিকালচারকে বোঝায়, মিন্স এগ্রিকালচারের সাথে যারা কানেক্টেড তাদেরকে বোঝায়। কেন? দেখো প্যাসেজ পড়লে তুমি বুঝে যাবা। বলছে সায়েন্টিস্ট, এগ্রিকালচারাল এক্সপার্টস অ্যান্ড প্ল্যানার্স মানে কি? নিশ্চয়ই এগ্রিকালচার নিয়ে যারা কাজ করে বা এগ্রিকালচারের সাথে যারা কানেক্টেড তাদেরকে বলা হচ্ছে কে রেফার করা হচ্ছে প্ল্যানার্স। হ্যাভ টু ডিসকভার নিউ ওয়েজ টু প্রডিউস মোর ফুড। ওয়ান পসিবল ওয়ে ইজ টু ব্রিং মোর ল্যান্ড আন্ডার কাল্টিভেশন। মানে জমিতে আরও চাষ করতে হবে। তার মানে আমরা বুঝে গেছি এটা দিয়ে যে কাল্টিভেশন করার মতো জায়গা খুব কম। দিস ক্যান বি ডান অনলি ইন প্লেসেস ওয়ার দ্যার ইজ আ লট অফ ল্যান্ড not used for agriculture. In many countries, however, arable land is scarce and whatever is available is needed for other purposes, for example, expanding cities and setting up industries. দেখো arable নামে একটা অপশন আমাদের প্রশ্ন আছে। arable মানে কি? তোমরা সবাই জানা কথা। arable মানে হলো চাষযোগ্য, মিন্স কাল্টিভেবল। তাহলে আমরা প্যাসেজ পড়া কিন্তু অলমোস্ট শেষ করে দিলাম। আর একটা কথা লেখা আছে, আ সেকেন্ড ওয়ে ইজ টু মেক ইউজ of new types of seeds to produce more food. Already a number of new strains of paddy and wheat have been developed in different parts of the world. এই শেষ দুটা লাইনের মাঝে আমাদের কয়েকটা আনসার আছে, দুটো আনসার একবারে ডিরেক্টলি লুকায়িত আছে। দেখো তাহলে ফার্স্ট কোশ্চেন আনসার হলো হাউ টু ফিড আ ফাস্ট গ্রোয়িং পপুলেশন, টাইটেল এই প্যাসেজের। সেকেন্ড, দ্য প্যাসেজ এমপ্লাইজ দ্যাট ইট ইজ পসিবল টু ডিসকভার নিউ স্ট্রেনস অফ প্যাডি অ্যান্ড উইট। এটা কোথায় আছে? একবারে লাস্ট লাইনে আছে আমাদের প্যাসেজের একবার লাস্ট লাইনে দেখতে পাচ্ছ তোমরা, লাস্ট লাইনে আছে। দেন আমরা যাব থার্ড কোশ্চেনে, প্ল্যানার্স মিন্স এগ্রিকালচার। অনেকে হয়তো ল্যান্ড ম্যানেজমেন্টটা দিবে, এখানে ল্যান্ড ম্যানেজমেন্টের কোনো কথা কিন্তু নেই আমাদের পুরো সেন্টেন্সে, এগ্রিকালচারকে আমি কানেক্ট করব। দেন 4 নম্বরটা হলো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অ্যান ইফেক্টিভ ওয়ে টু ফেস দ্য চ্যালেঞ্জ অফ ফুড শর্টেজ ইজ বাই। মানে ফুড শর্টেজটাকে কীভাবে আমরা ওভারকাম করতে পারি, ইফেক্টিভ ওয়েটা কী অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। তো হেল্পিং এগ্রিকালচারাল সায়েন্টিস্ট টু প্রডিউস নিউ টাইপস অফ সিডস, স্টপিং সিডিজ ফর এক্সপান্ডিং এমন কোনো কথা নাই, রিডিউসিং পপুলেশন গ্রোথ কোনো কথা নাই, ক্রিয়েটিং মোর এগ্রিকালচারাল ফার্মস এমন একটা কথা আছে। কিন্তু এটা আনসার দিব নাকি আমরা এটা দিব? দেখো বলছে
ওয়ে ইজ টু ব্রিং মোর ল্যান্ড আন্ডার কাল্টিভেশন, এটা একটা সলিউশন। আরেকটা সলিউশন বলছে সেকেন্ড ওয়ে ইজ টু মেক ইউজ অফ নিউ টাইপস অফ সিডস টু প্রডিউস মোর ফুড। তুমি কমন সেন্স দিয়ে চিন্তা করো ভাই, যদি আমি চাষ বেশি করি এটা বেটার, নাকি চাষের জায়গা অল্প হোক কিন্তু চাষের যেই জায়গাটাতে চাষ করছি সেখানে খুব সায়েন্টিফিক বিষয়াদি ব্যবহার করে, সায়েন্টিফিক মেথড ব্যবহার করে আমি ফসল বেশি পাচ্ছি, নিশ্চয়ই সেটাই তুমি আনসার ধরবে। ফলে নিশ্চয়ই আনসার হবে হেল্পিং এগ্রিকালচারাল সায়েন্টিস্ট টু প্রডিউস নিউ টাইপস অফ সিডস। 4 আনসার হলো এ। 5 আনসার হলো অ্যারেবল মিন্স কাল্টিভেবল, মিন্স চাষ করা যায়। অ্যারেবল শব্দটা অ্যাজেক্টিভ, কাল্টিভেবল অ্যাজেক্টিভ। শেষ প্যাসেজ শেষ। এবার চলে যাচ্ছি 6, 7 দুটা কোশ্চেন। দ্য পুলিশম্যান আস্কড দ্য ভিকটিম অফ আ থিফ হোয়াট ডিড ইউ, কী দিবা? নর্মাল কোশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো সেন্টেন্সটা মূলত পাস্ট টেন্সে আছে এবং ইন্টারোগেটিভ, ইজি কোশ্চেন। হি মেড হিজ চিলড্রেন দেয়ার হোমওয়ার্ক, ও এখানে হি মেড হিজ চিলড্রেন, এখানে একটা ব্লাঙ্ক আছে, পরবর্তী অপশানে তোমরা পাবা ব্লাঙ্কে দেখো। 6 নম্বর আনসার হলো লুজ। এটার উচ্চারণ আমরা মানে লস পড়তে পারি অনেকে, এটার উচ্চারণ কিন্তু লুজ। এটা হলো লুজ, এটার অর্থ ঢিলা, আলগা। এটা হলো লস, এটা হলো নাউন। এটা হলো লাউস, মানে কেমন বিষয়। তাহলে এটার সাথে এই অর্থের সাথে যায় না। বলছে দ্য পুলিশম্যান আস্কড দ্য ভিকটিম অফ আ থিফ হোয়াট ডিড ইউ লুজ, মানে তুমি কি হারিয়েছো এটা। তাহলে হোয়াট ডিড ইউ লুজ, এখানে ভার্ব আছে একটাই, ফলে আনসার হবে বি, আর কোনোটাই নাই। দেন 7 নম্বর হি মেড হিজ চিলড্রেন। তোমরা জানো মেড একটা কজেটিভ ভার্ব, তারপর একটা অবজেক্ট আছেই, এবং মেডের পর অবজেক্ট যখন আছে তারপর আরেকটা ভার্ব নিয়ে কাজ করছে। অপশনগুলোতে একটা ভার্বের প্যাটার্ন আছে, ফলে নিশ্চয়ই আমরা জানি মেকের পর যখন একটা অবজেক্ট থাকে তখন সিম্পলি আরেকটা যখন ভার্ব লাগে মেকটাকে আমরা পজিটিভ ভার্ব আকারে কাউন্ট করি, তখন তারপর ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম। তাহলে ডুতেও আছে হি মেড হিজ চিলড্রেন ডু দেয়ার হোমওয়ার্ক, মানে তিনি করিয়েছিলেন তার বাচ্চাদেরকে হোমওয়ার্ক এভরি আফটারনুন। তাহলে মেড যেহেতু আছে, অবজেক্ট আছে, ভার্বের বেস ফর্ম লাগবে, ডুটাই ভার্বের বেস ফর্ম। দেন 8 এবং 9 আই অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস ইট ড্যাশ, আনসার কী হবে? 9 উইচ ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ যারা অলস তারা চিরকাল পিছনে পড়ে থাকে। হ্যাঁ, ডেফিনেটলি অলস থাকলে তো পিছনে পড়েই থাকতে হবে। আসো 8-এর আনসার বি, নর্মালি বুঝে গেছো। আই অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা ইন, আমি সবসময় একটা ছাতা বহন করি। ইন কেস ইট রেন্স, যদি এটা বৃষ্টি হয়। যদি হয় মানে কি, ইনকেস শব্দটা কখন ব্যবহার করি? হতেও পারে, নাও হতে পারে, একটা সন্দেহ বা একটা ভয় থাকে, তখন আমরা ইনকেস ব্যবহার করি। তাহলে আই অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা ইনকেস ইট রেইনস, আর কোনোটাতে দিবা না। ইট যেহেতু আছে, ইটের সাথে কি রেইন হয় নাকি, ইট ইজ রেইনিং হয় নাকি, উইল রেইন মিলে না, তাহলে নিশ্চয়ই আনসার হলো বি। 9 যারা অলস তার পিছনে চিরকাল পিছনে পড়ে থাকে, তাহলে দোজ হু কথা লাগবে, যারা অলস। দোজ হু আর লেজি, দোজ হু আর লেজি দেখো কোথায় কোথায় আছে, অলমোস্ট অনেক জায়গায় আছে। আর অলওয়েজ লেফট বিহাইন্ড, লেফট বিহাইন্ড মানে হলো পিছিয়ে পড়ে থাকা, তাহলে নিশ্চয়ই আনসার হবে আমরা বি, আমরা ধরবো বি। দোজ হু আর লেজি আর অলওয়েজ লেফট বিহাইন্ড। অ্যান্ড দেন 10, 11 কঠিন প্রশ্ন কি? কঠিন না, এগুলো আগের বছরের প্রশ্ন, পিছনের বছরের প্রশ্ন। এবং আমি বলেছিলাম তোমাদেরকে আগেও যে এই বছর কেন যেন পরীক্ষার একটা প্যাটার্ন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন গুচ্ছতে আসে, গুচ্ছের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি আসে, আবার ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন গুচ্ছতে আসে। মানে ওনারা মনে হয় যেন মানে কি বলে, ভালো সম্পর্ক আছে ওনাদের মাঝে, যে 2-1টা প্রশ্ন কিন্তু আমরা ভাই কপি করবই, মাইন্ড করবেন না। এবং এখানেও একটা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির সিনিয়র এসেছে, হুবহু দিয়েছে এই প্রশ্নেও, আমি দেখাবো কোনটা কোনটা। সেন্ট কারেকশন আছে, তোমরা প্রিপোজিশন পারো, একিউজের সাথে প্রিপোজিশন অফ হয়। তারপর আমরা জানি অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, টুগেদার উইথ দ্বারা যখন দুটো নাউন যুক্ত হয় তখন ফার্স্ট নাউন দিয়ে আমরা ভার্ব নির্ধারণ করি। তাহলে দেখো আনসার নিশ্চয়ই 10-এর এ, শি অ্যাকিউজ দ্য ম্যান অফ স্টিলিং হার ফোন, তাহলে অ্যাকিউজের সাথে অফ আছে, আর কোনোটাতে অফ নাই, দেখো ফর, বাই, টু, বাদ, তাহলে আনসার এ। 11তে আমিন অ্যাজ ওয়েল এজ সুমন, তাহলে দেখো অ্যাজ ওয়েল এজ দ্বারা দুটার সাবজেক্ট যুক্ত হয়েছে, আমিন এবং সুমন, তাহলে কোন সাবজেক্টটা আমাদের ভার্ব নির্ধারণ করবে? আমিনে, ফার্স্ট সাবজেক্টটা। তাহলে আমিন হলো সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাজ বেস থাকলে হয় সিঙ্গুলার, মাইন্ডেড। তাহলে ওয়ান্টস, এটাই আনসার। ওয়ান্ট এটা কিন্তু ভুল, ভার্বের সাথে অ্যাজ বেস না থাকলে প্লুরাল হয়। বোথ ওয়ান্ট, ওয়ান্টিং, আনসার হবে না, আনসার হবে 11-এর এ। 12-13 দুটা কোয়েশ্চেন, উপরে ইনস্ট্রাকশন দেওয়া আছে। চুজ দ্য পেয়ার দ্যাট বেস্ট এক্সপ্রেসেস দ্য রিলেশনশিপ সিমিলার টু দ্য ওয়ান গিভেন ইন ক্যাপিটাল লেটার্স, মিনস ট্রি আর রুট। এটার মাঝে এটা হলো অ্যানালজি, একবার সহজ এসেছে। ট্রি আর রুট, দুটা রিলেশন খোঁজো আগে। ট্রি আর রুট কী চিন্তা? ট্রি মানে গাছ, রুট মানে গাছের শিকড়। তাহলে গাছের একটা শিকড় থাকে, গাছের একটা মূল থাকে। তাহলে অপশনগুলো তো একটা জিনিস পাবা যেটা বড়, তার এটার একটা ইম্পর্টেন্ট পার্ট। তাহলে দেখো তো বিল্ডিংয়ের ফাউন্ডেশন থাকে, মিলে কি না? মিলে। কিন্তু গাছের মূল থাকে, বিল্ডিংয়ের ফাউন্ডেশন থাকে, শার্টের স্লিপ থাকে, এটা কি মিলে? শার্টের স্লিপটাই কি মূল?
আরও অনেক কিছু মূল হতে পারে। কি এন্ট্রান্স আর এক্সিট থাকে, এটা কি মিলে? এন্ট্রান্স আর এক্সিট আলাদা জিনিস। ইঞ্জিনের অটোমোবাইল থাকে, মিললো না? তাহলে নিশ্চয়ই আনসার হবে গাছের শিকড় থাকে, বিল্ডিংয়ের ফাউন্ডেশন থাকে। গাছ যেমন শিকড়ের উপর নির্ভরশীল, একটা বিল্ডিংও তেমনি ফাউন্ডেশনের উপর নির্ভরশীল, মানে নিচতলার উপর নির্ভরশীল, নিচের মানে অবস্থানটা ফ্লোরটাকে খুব স্ট্রং করে, তাই না? তাহলে আমার ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোন বানানটা ঠিক, এটা একবার সবাই নিশ্চয়ই আনসার করতে পেরেছ। এবং এই বানানটা তোমাদের এইচএসসির ফার্স্ট পেপার বইতে আছে, এবং এই অ্যাকোমোডেশন বানানটা অলমোস্ট প্রতিটা বইতে, নিশ্চিত এমন কোনো বই নেই যে বইতে এই অ্যাকোমোডেশন বানানটা নাই, স্পেলিং আকারে এসেছে। অ্যাকোমোডেশন স্পেলিং আনসার হলো বিল্ডিং ফাউন্ডেশন, অ্যানালজি ট্রি রুট বিল্ডিং ফাউন্ডেশন, আর কারেক্ট বানান হলো অ্যাকোমোডেশন, ACCOMMODATION, অ্যাকোমোডেশন। অ্যান্ড দেন নেক্সট 14 নম্বর কোয়েশ্চেন, 14-15 দুটো কোয়েশ্চেন, রাইট ফর্ম অফ ভার্ব, কঠিন না কিন্তু। আই ডোন্ট নো, আমি জানি না, হু ড্যাশ দ্য চেয়ার, কে চেয়ারটা ভাঙছে বা ভেঙেছিল নাকি ভাঙতেছে, কি ধরবা তোমরা? আমি জানি না। আমাকে যদি ধরো কেউ প্রশ্ন করে এই চেয়ারটা কে ভাঙছে রে, তখন তুমি বলছো বা আমি বলছি আমি জানি না কে ভাঙছিল, কে ভাঙছে এটা কি বলবো আমরা? মানে যদি কেউ এখন ভাঙে তখন বিষয়টা নিশ্চয়ই আমি জানার প্রশ্নটা থাকে, আমি জানি নিশ্চয়ই। আর কেউ ভাঙতেছে যদি বিষয়টা থাকে তখন নিশ্চয়ই কেউ বলবে না কে ভাঙছে, ভাঙতেছে তো সবাই দেখতেছে। আচ্ছা, মাই মাদার ড্যাশ টিভি নিউজ এভরি নাইট, এভরি নাইট দেখে তোমরা বোঝার কথা এটা একটা অভ্যাসগত কর্ম, ফলে টেন্স থেকে এসেছে। 14 নম্বর কোয়েশ্চেন, আই ডোন্ট নো, আমি জানি না, হু ব্রোক দ্য চেয়ার, আমি জানি না কে ভেঙেছিল চেয়ারটা। দেখো হু ব্রেক্স দিলে কিন্তু মিলে না, আমি জানি না কে ভাঙে চেয়ার, মিলল না। আই ডোন্ট নো হু ইজ ব্রেকিং দিলে আমরা ধরতে পারতাম যে আমি জানি না কে ভাঙতেছে চেয়ার, ইজ তো নাই, ফলে এটাও বাদ। আর হুর সাথে তো ব্রেক হবে না, মিলবে না। আনসার তাহলে বি, আই ডোন্ট নো, আমি জানি না, হু ব্রোক দ্য চেয়ার, আমি জানি না কে চেয়ারটা ভেঙেছিল। 15 নম্বর কোয়েশ্চেন, মাই মাদার ওয়াচেস টিভি নিউজ এভরি নাইট, এভরি নাইট দেখে বুঝতে হবে এটা অভ্যাসগত কর্ম, তাহলে মাই মাদার ওয়াচেস টিভি নিউজ এভরি নাইট। অ্যান্ড দেন 16-17 নম্বর প্রশ্ন, এই যে 16 নম্বর প্রশ্নটাই এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ইউনিটে হুবহু, শুধু হিমু নামটা সম্ভবত ছিল না, হিমুর জায়গায় হি সি এমন একটা ছিল। তাহলে হিমু ইজ নট হিয়ার, একবার হুবহু, শুধু এই সাবজেক্টটা ছাড়া বাকি সব ছিল হুবহু। হিমু ইজ নট হিয়ার, হিমু এখন নাই। হি ইজ আউট, সে বাইরে গেছে, কেন বাইরে গেছে বা বাইরে আছে, ভিজিটিং হিজ আঙ্কেল, তার আঙ্কেল, এবং আঙ্কেল অপশনটাও ছিল, ভিজিটিং অপশনটাও ছিল, শুধু হিমুর জায়গায় অন্য একটা ওয়ার্ড ছিল। আনসার নিশ্চয়ই ভিজিটিং হিজ আঙ্কেল। 17 নম্বর, আই নেভার ড্যাশ চুমকি এনিমোর, আমি চুমকি রে এখন আর দেখি না, চুমকিকে এখন আর আমি দেখি না। আনসার নিশ্চয়ই এ। 16, হি ইজ নট হিয়ার, হি ইজ আউট ভিজিটিং হিজ আঙ্কেল। অ্যান্ড 17তে, আই নেভার সি চুমকি এনিমোর, অনেকে হয়তো সিন দিয়ে আসছো মনের সুখে, কারণ আই হ্যাভ কিন্তু নাই, তুমি ধরে নিচ্ছ নেভার আর একটা হ্যাভ আছে, আই হ্যাভ নেভার সিন, কিন্তু হ্যাভ নেভার আর কিন্তু হ্যাভ নাই, ফলে নিশ্চয়ই আই নেভার সিন হবে না, আই নেভার সিইং হয় না, আই নেভার ওয়াজ সিন হয় না। আনসার নিশ্চয়ই, মানে তুমি বাদ দিলেই কিন্তু শেষ, না বুঝলো আনসার এ, আই নেভার সি চুমকি এনিমোর, আমি এখন আর দেখিই না, একেবারেই দেখি না চুমকিকে। বলছে প্রিপোজিশন 18 থেকে 21, মানে 3টা প্রিপোজিশন এসেছে। 18 নম্বর প্রশ্ন, গ্রিন টি ইজ আ গুড অল্টারনেটিভ ড্যাশ কফি, অল্টারনেটিভের সাথে প্রিপোজিশন কি বসে সবাই নিশ্চয়ই পারার কথা, অল্টারনেটিভ। দ্য শপস হিয়ার আর ওপেন ড্যাশ ড্যাশ, দেখো একটা টাইম আরেকটা টাইম, একটা টাইম থেকে আরেকটা টাইম বললে হলে এত থেকে এত, আমরা বলি ফ্রম 10 to 12, তাহলে ফ্রম 10 to 8 লেখা আছে। আনসার কি দিবা দেখো, গ্রিন টি ইজ আ গুড অল্টারনেটিভ টু কফি, অল্টারনেটিভ টু গ্রিন টি ইজ আ গুড অল্টারনেটিভ টু কফি। দ্য শপস হেয়ার আর ওপেন ফ্রম 10টা থেকে 8টা PM, 10টা AM থেকে মানে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, তাহলে ফ্রম এত টু এত। অ্যাড দিয়ে আসলে কিন্তু হবে না, অনেক হয়তো অ্যাড দিয়ে আসতে পারার চান্স আছে যে নির্দিষ্ট সময় আছে, কিন্তু এখানে আরেকটা এক্সপ্রেশন আছে, ফ্রম এত টু এত। দেন 20 নম্বর প্রশ্ন, 20-21, আই ক্যানট পুট ড্যাশ উইথ হিজ ইনসুলেন্স, এটা কত কমন প্রশ্ন, এটা মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রুপ ভার্ব যেটাকে বলি, তোমরা পরীক্ষা প্রশ্ন এটা অসংখ্যবার এসেছে, বিশেষ পরীক্ষায়, ভর্তি পরীক্ষা অনেকবার এসেছে, এবং তোমাদের এইচএসসির ইংলিশ মেইন বইতেও এই পুট আপ উইথ শব্দটাও আছে। আই র্যান ড্যাশ নেহাল অ্যাট দ্য স্টোর, আনসার কী দিবা তোমরা? আনসার দেখো, আই ক্যানট পুট আপ উইথ হিজ ইনসোলেন্স, মানে আমি তার উদ্যত্ত আর তাকে ধৈর্য ধরতে পারি না বা সহ্য করতে পারি না। পুট আপ উইথ মিনস ধৈর্য ধারণ করা, পুট আপ
উইথ আছে, এই যে পুট আপ তারপর উইথ, আনসার নিশ্চয়ই বি। 21 আসো, আই র্যান ইনটু নেহাল অ্যাট দ্য স্টোর। রান ইনটু দ্বারা মূলত বোঝায়, এই যে লিখেছি আমাদের জন্য এক্সপ্রেশন, রান ইনটু সামবডি মানে হলো টু মিট সামওয়ান ইউ নো, স্পেশালি আনএক্সপেক্টলি মানে কারোর সাথে হঠাৎ করে দেখা হয়ে যাওয়া এমনটা বোঝায়। তাহলে রান ইনটু সামবডি, তাহলে দেখো রান আছে, তারপরে প্রিপোজিশন আছে, তারপর নেহাল একজন ব্যক্তি আছে, সামবডি, আই র্যান ইনটু নেহাল অ্যাট দ্য স্টোর। দেন চুজ দ্য কারেক্ট অপশন 22 থেকে 26। বোরিং লাগছে তাই না? না, তোমার কিন্তু উপকার হচ্ছে, যারা শেষ পর্যন্ত দেখতে পারছো বা দেখবে নিশ্চয়ই তুমি উপকার পাবে। হয়তো এখান থেকে অন্য একটা প্রশ্ন ডিরেক্টলি অন্য কোথাও কোনো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসবে একই প্যাটার্নে, হয়তো হুবহু অথবা প্রশ্নের নামটা চেঞ্জ হবে, সব ঠিক থাকবে। চুজ দ্য কারেক্ট অপশনস 22 থেকে 26। মাই আঙ্কল, কমা, হু ইজ আ কার্ডিয়াক সার্জন ড্যাশ ডিলস উইথ। কার্ডিয়াক সার্জন কী নিয়ে ডিল করে? কিডনি, হার্ট পেশেন্ট, লিভার নাকি পেশেন্টস উইথ আই প্রবলেমস। 23, এভরি ওয়ান হ্যাজ দ্য রাইট টু আ ন্যাশনালিটি, হিয়ার ন্যাশনালিটি মিনস। 22 নম্বর প্রশ্নটা, কার্ডিয়াক যিনি, তিনি হার্ট নিয়ে কাজ করেন, হার্টের রোগী নিয়ে কাজ করেন। আর এভরি ওয়ান হ্যাজ দ্য রাইট টু আ ন্যাশনালিটি, এটা তোমাদের এইচএসসির ইংলিশ ফর টুডে থেকে এসেছে, রাইটস নামে একটা অধ্যায় আছে সেখান থেকে। এভরি ওয়ান হ্যাজ দ্য রাইট টু আ ন্যাশনালিটি, এটা ন্যাশনালিটি দ্বারা কী বোঝায়? ন্যাশনালিটি দ্বারা বোঝায় মূলত প্রতিটা ব্যক্তির একটা নির্দিষ্ট জাতিতে অংশগ্রহণ করার বা জাতির অংশ হওয়ার সুযোগ আছে। লেখা আছে দ্য স্টেটাস মানে অবস্থা অফ বিলঙ্গিং, জড়িত হওয়ার, টু আ পার্টিকুলার, বিলঙ্গিং টু আ পার্টিকুলার নেশন। তাহলে ন্যাশনালিটি দ্বারা মূলত বোঝায় দ্য স্ট্যাটাস অফ বিলঙ্গিং টু আ পার্টিকুলার নেশন। দেন হসপিটেবল, এটাও এইচএসসির মেন বইতে আছে। তোমরা অনেকে হয়তো বলতে পারো এইচএসসির মেন বই থেকে আসে না। হ্যাঁ, এইচএসসির মেন বই থেকে ডিরেক্টলি যেমন প্রশ্ন আসা আমরা ভেবেছিলাম যে কবিতা থেকে আসা, ওইরকম আসেনি, কিন্তু এসেছে। হসপিটেবল শব্দটাও এইচএসসির ইংলিশ ফর টুডে বইটাতে আছে, এবং সেম প্রশ্নটা এসেছে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে, গুচ্ছের এই ইউনিটে, এবং এখানেও এসেছে। তবে সেটা উল্টো এসেছে। হসপিটেবলের অ্যান্টোনিমটা কি, এখানে কিন্তু সিনোনিম এসেছে। দেখো প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসে, কমন পরে রিপিট হয়। হসপিটেবলের মানে হলো বন্ধু স্বভাপন্ন, হ্যাঁ, বন্ধু ভাবাপন্ন। তাহলে হোস্টাইল, দেখো হোস্টাইলটা এসেছে, হোস্টাইলের উল্টাটা হলো হসপিটেবল, আর হসপিটেবলের সিনোনিম হলো ফ্রেন্ডলি। তাহলে নিশ্চয়ই আনসার হবে ফ্রেন্ডলি। এ হার্ড অফ কাউস, একদল কাউকে রেফার করছে। একদল কাউ যদি ভার্ব হবে সিঙ্গুলার, এখানে অপশনে একটাই সিঙ্গুলার আছে, দেখো আনসার। কিন্তু হসপিটেবল মিনস ফ্রেন্ডলি, এ হার্ড অফ কাউস, একদল কাউকে, কাউ অনেকগুলো কিন্তু এ হার্ড যেহেতু আছে, যদি শুধু কাউজ হতো তাহলে আমরা প্লুরাল ভার্বের চিন্তা করতে পারতাম। যেহেতু এ হার্ড অফ কাউজ আছে, একদল কাউ, তাহলে নিশ্চয়ই ওয়াজ দিতে হবে। দেন আমরা যাচ্ছি 26, আই হ্যাড টু রান টু ড্যাশ দ্য রিক্সা। আই হ্যাড টু মিনস আমাকে করতে হয়েছিল, রান টু ড্যাশ দ্য রিক্সা আমি রিক্সা ধরতে দৌড়াতে হয়েছিল, নাকি আমি রিক্সার সাথে দৌড়াতে হয়েছিল, কোনটা? যদি তুমি রিক্সার সাথে দৌড়াতে চাও তাহলে কিপ আপ উইথ মিনস কোনো কিছুর সাথে একবার সমান তালে চলা, আর কিপ আপ মিনস কোনো কিছু ধরতে যাওয়া, এটা। তাহলে নিশ্চয়ই তুমি রিক্সার সাথে দৌড়াও না ভাই, মানে তোমাকে রিক্সার সাথে দৌড়াতে হয়নি কখনো, রিক্সা ধরার জন্য দৌড়াতে হয়। তাহলে আনসার আমাকে কিন্তু কিপ আপ উইথ না দিয়ে কিপ আপ দিতে হবে, যদি অনেকেই নিশ্চয়ই কিপ আপ উইথ দেওয়ার একটা ভালো চান্স আছে। তাহলে কিপ আপ উইথ মিনস সমান তালে চলা। ইট ইজ ইম্পসিবল, তুমি রিক্সার সাথে দৌড়াবে কী জন্য, তোমার কি কামড়ায়? নিশ্চয়ই না। তাহলে আই হ্যাড টু রান টু কিপ আপ দ্য রিক্সা। দেন আমরা শেষ দিকে চলে এসেছি, প্রশ্ন 35টা, আরও কয়েকটা আছে। চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম, 27 থেকে 28 দুটো ইডিয়াম এসেছে। আন্ডার দ্য ওয়েদার, এটা দ্বারা মূলত বোঝায় একটু ভাল লাগে না, একটু অসুস্থ, এমনটা বোঝায়। কোন অপশন আছে দেখো? পুল সামওয়ানস লেগ, এটা দ্বারা মূলত বোঝায় কাউকে একটু মানে বোকা বানানো, কাউকে একটু প্রতারণা করে দেওয়া, প্রতারিত করা, এমন জাতীয় কিছুকে বোঝায়। পুল টানা, সামওয়ানস লেগ কারো পা ধরে টানা, এটা। ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট অকার্স, এবং তোমাদের এইচএসসির মেন বইতে একবার হুবহু দেওয়া আছে, ইট অকার্স উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল। ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, তোমাদের যে কনফ্লিক্ট একটা লেসন আছে সেখানে একবার হুবহু ইন্টারপার্সোনাল কনফ্লিক্টে খোলো একবার ফার্স্ট সেন্টেন্সটা, এটা ইট অকার্স উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল লিখেই আছে, দেখো। তাহলে আন্ডার দ্য ওয়েদার, এটার মানে হলো ইজ স্লাইটলি আনওয়েল, কিছুটা অসুস্থ। পুল সামওয়ানস লেগ মানে কারো পা ধরে টানা, শাব্দিক অর্থ, এটার মানে হলো ফুল অর ট্রিক সামওয়ান। ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট অকার্স উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল, মেন বই থেকে ডিরেক্টলি এসেছে। অ্যান্ড দেন 30, এটাও মেন বইয়ের প্রশ্ন। আই উইল ডু বেটার দেন দ্যাট, আই রিটোর্টেড আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট। এটা তুমি আসলে দেখে বুঝতে পারবা না যদি না তুমি ওই যে আমি খাইতে পারি না
অল্প কিছু ছাড়া কিন্তু খায় অনেকগুলো, এমনটা আর কি। তার দ্য লাঞ্চিয়ন নামে আছে না উইলিয়াম সমারসেট মগামের, সেই পুরো বিষয়টা জানা থাকলে তুমি সহজে বুঝতে পারবা। এটা দ্বারা মূলত আই উইল ডু বেটার দেন দ্যাট, আই রিটোর্টেড আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট। এই দ্য লাঞ্চিয়নের শেষ দিকে যখন খাবার শেষ বিল দিতে গেছে, তারপরে এই লোকটা এই কথাটা বলছে। এটা মূলত সে কী বলছে, এটা তার মূল আইরনি বুঝিয়েছে। আইরনি, যে আইরনি মানে কি, মনে এক কথা, মানে মুখে এক কথা, অন্তরে কিন্তু তার অন্যটা, এটা বোঝায়। তাহলে দেখো, হোয়াট ইমোশন ডু দ্য ফলোয়িং লাইন্স এক্সপ্রেসেস, হাউ ক্যান দ্য বার্ড, এটাও স্কুল বই থেকে এসেছে, স্কুল বই কবিতার লাইন, হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় সিট ইন আ কেজ অ্যান্ড সিং। এই ফিলিংটা দ্বারা, মানে এই দুটা লাইন দ্বারা কোন ফিলিংটাকে বোঝায়? জয় বোঝায়, কন্টেন্ট বোঝায়, টেরর না গ্রিফ? ভাই বলছে হাউ ক্যান দ্য বার্ড, কীভাবে একটা পাখি দ্যাট ইজ বর্ন ফর জয়, যেটা জন্ম হয়েছিল আনন্দের জন্য, কীভাবে সে খাঁচার মাঝে আবদ্ধ থাকতে পারে এবং গান গাইতে পারে? নিশ্চয়ই এটা খুব খারাপ লাগার কথা, দুঃখের কথা। নিশ্চয়ই আনসার হবে 30-এর আই উইল ডু বেটার দেন দ্যাট, আই রিটোর্টেড, কমা, ফুল স্টপ, আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট। These lines from William Somerset Maugham's The Luncheon are spoken ironically. What emotion do the following lines express? How can the bird that is born for joy sit in a cage and sing? এটা একটা গ্রিফ, এই বাক্য দ্বারা মূলত একটা গ্রিফ বোঝায়, দ্য স্কুল বই কবিতা উইলিয়াম ব্লেকের। দেন আমরা শেষ প্রান্তে চলে এসেছি। দ্য পার্সন হু হ্যাজ দ্য রাইট টু ভোট ইন অ্যান ইলেকশন ইজ, যেই ব্যক্তি ভোট দেওয়ার মতো ক্যাপাসিটি আছে তারে আমরা ভোটার বলি ভাই, অন্য কিছু হবে না। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ টিমিড? টিমিড মানে মেন বইয়ের প্রশ্ন, টিমিড শব্দটা মেন বইতে আছে। টিমিড শব্দটার উল্টাটা কি? টিমিড মানে ভীতু। দেখো, উইক, শাই, ডাউটফুল, বোল্ড মানে শক্ত, একবারে বোল্ড। আনসার নিশ্চয়ই ভোটার অ্যান্ড বোল্ড। অ্যান্ড শেষ দিকে চলে এসেছি 34 and 35। হোয়াট ইজ দ্য সিনোনিম ফর রিজেন্টমেন্ট? এটাও মেন বইতে আছে, রিজেন্টমেন্ট শব্দটা মেন বইতে আছে। এবং ভালো দিক হলো এটা অসংখ্যবার অনেক প্রশ্ন এসেছে, আমি দেখি না এখানে খুব বেশি নিউ প্রশ্ন হয়েছে। রিজেন্টমেন্ট শব্দটা মানে আক্ষেপ, তো ভাই ইন্ডিগনেশন, এটাই। ওয়ান হার্ডলি নোজ হোয়াট টু ডু, হিয়ার দ্য ওয়ার্ড ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ। এটার জন্য তোমাকে খুব বেশি কিছু পড়তে হয় না। ওয়ান, এখানে একটা ওয়ান দ্বারা, ওয়ান মানে কে, আমরা স্পেসিফিক কোনো মানুষকে বুঝতে পারছি না, এটা নিশ্চয়ই অনির্দিষ্ট। ফলে নিশ্চয়ই রিজনমেন্ট, এটার সিনোনিম হলো ইন্ডিগনেশন। এবং ওয়ান হার্ডলি নোজ হোয়াট টু ডু, হিয়ার দ্য ওয়ার্ড ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনডিফিনিট। ওয়ানটা হলো একটা ইনডেফিনিট প্রোনাউন। তো এই ছিল তোমাদের সাথে আমার আজকের ক্লাস। আশা করছি আমার এই লম্বা ক্লাসটি তোমাদের জন্য উপকার হয়েছে। ভালো থাকবে সবাই, তোমাদের ছোট ভাই বোনদের সাথে আমার ভিডিওটি নিশ্চয়ই শেয়ার করবে। আসসালামু আলাইকুম।